শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস, দ্যাট মিন্স বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে এইরকম একটা লাল লেখায় পাবে সাবস্ক্রাইব লেখা, সাবস্ক্রাইব লেখাটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা এই বেল বাটনটি বাজিয়ে নেবে এবং তাতে অল দিয়ে রাখবে, তাতে আমার চ্যানেলের সকল টিউটোরিয়ালের লিংক তোমার কাছে পৌঁছে যাবে। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের উচ্চারণের নিয়ম নিয়ে। এই টিউটোরিয়ালটি একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত। পাশাপাশি যারা নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য টিউটোরিয়ালটি খুবই কার্যকর হবে। উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে একটি বাচনিক প্রক্রিয়া। বাচনিক প্রক্রিয়া কি? আমরা যে কথা বলি, এই কথা বলার যে আর্ট বা কৌশল, কথাকে নান্দনিকভাবে উপস্থাপন করা, এই বিষয়টাই হলো বাচনিক প্রক্রিয়া। চলিত বাংলা কথ্য বাচন ভঙ্গির বিভিন্ন বৈচিত্র্যের একটি সমন্বিত উচ্চারণ মানকে প্রমিত বাংলা উচ্চারণ বলা হয়। এই যে আমরা কথা বলি কথ্য বাংলায়, আমরা যে কথা বলি আঞ্চলিক উপভাষায়, এই বাংলা কথার সব কথার একটা সমন্বিত, একটা মানসম্মত নীতিমালা উচ্চারণ করার, আমাদের শব্দ প্রয়োগ করার, আমাদের বাক্য প্রয়োগ করার যে মানসম্মত নীতিমালা, সেটাকেই বলা হয় প্রমিত বাংলা উচ্চারণ। যে কোনো ভাষার কথ্য রীতিতে ও ভাষার ব্যবহারে উচ্চারণ একটি গুরুত্বপূর্ণ দিক। পৃথিবীর উন্নত ভাষাগুলোর উচ্চারণের মান নির্ধারিত থাকে উচ্চারণ রীতি দ্বারা। সেক্ষেত্রে উচ্চারণের বিশুদ্ধতার প্রতি লক্ষ্য রেখে শিক্ষার্থীকে সচেতন ও দক্ষ করে তোলা যায়। এই যে রীতি আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী আসলে শিক্ষার্থীদের গড়ে তুললে দেশের ভাষাগত ব্যাস বিবর্তন হয় এবং পরিবর্তন হয়। কিন্তু বাংলায় শিক্ষাদানের ক্ষেত্রে এ ব্যাপারে সঠিক গুরুত্ব দেওয়া হয় না বলে শিখনও পূর্ণাঙ্গ এবং উন্নত মানের হয় না। বাংলায় আমরা আসলে এই শুদ্ধ বাংলায় কথা বলা আমরা কেউ চর্চা করি না, আমরা চেষ্টা করি না। সেই কারণে আসলে আমাদের শুদ্ধ বাংলার প্রয়োগ খুব কম। আমরা আমাদের যে প্রচলিত আঞ্চলিক ভাষা, আঞ্চলিক উপভাষা বা কথ্য ভাষা, সেই ভাষা নিয়ে আমরা বেশি গর্ববোধ করি বা সেই ভাষাটার প্রতি আমরা বেশি প্রাধান্য দিই, কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলতে আমরা কেউ চেষ্টা করি না। এর বহুমাত্রিক কার্যকারণ রয়েছে, এর বহুবিধ কারণ রয়েছে। বাংলা উচ্চারণ রীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলায় কথা বলি, বাংলার উচ্চারণ রীতি, কোন শব্দটা কিভাবে উচ্চারিত হবে, স্থান কাল ভেদে আমরা কিছু জায়গায় অবস্থান করব, সেখানে আসলে আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষাকে শুদ্ধভাবে উপস্থাপন করা উচিত। সে উপস্থাপন করার জন্য উচ্চারণ রীতি আমাদের মেনে চলতে হবে। উচ্চারণ বাচনিক প্রক্রিয়ায় ধ্বনির শ্রবণগত প্রকাশ। একজন বলছে, মুখ দিয়ে উচ্চারণ করছে, আর একজন হলো কান দিয়ে সেটা শুনছে, বা বাঘ ধ্বনির শ্রুতিগত অভিব্যক্তি। এই যে কান দিয়ে শুনে যে অভিব্যক্তিটা হচ্ছে, সেই অভিব্যক্তিটাই প্রকাশ পাচ্ছে। আর মানুষ বাকযন্ত্রের সাহায্যেই সকল ধ্বনি উচ্চারণ করে, বাক্য তৈরি করে। আমরা ভোকাল কর্ড, আমরা যে বলি স্বরতন্ত্রী, সেটি হলো আসলে বাকযন্ত্র। সাধারণত ফুসফুস থেকে আগত বাতাস দেহস্থিত বাকযন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে বাধা পেয়ে বা বাধা না পেয়ে উচ্চারণ সম্ভব করে তোলে। এই যে বাকযন্ত্রের কোথাও কখনো বাধা পায়, কখনো বাধা পায় না, কিন্তু সে উচ্চারণ বাইরে একটা শব্দ বা সাউন্ড সে বের করে দেয়। তাই প্রথমে বাকযন্ত্র ও সেগুলোর সাধারণ কার্যপ্রণালী সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। আমাদের যে উচ্চারণের যে বাকযন্ত্রের প্রয়োজন আছে, এই বাকযন্ত্র সম্পর্কে আমাদের ধারণা থাকা
উচিত। এবং বাক যন্ত্রের যে উচ্চারণ স্থান, এটা নিয়ে কিন্তু আমরা গত টিউটোরিয়ালে, যে ধ্বনিতত্ত্ব নিয়ে যে আমাদের টিউটোরিয়াল ছিল, সেই টিউটোরিয়ালে কিন্তু আমরা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি কিভাবে উচ্চারিত হয়, উচ্চারণের প্রয়োজনীয়তা কেন, কি প্রয়োজন উচ্চারণের, আনন্দ ও আতঙ্ক, বিস্ময় ও বিষাদ, উদ্বেগ ও উল্লাস ইত্যাদি ভাবাবেগের উপর নির্ভর করে ধ্বনির উচ্চারণে স্বরের যে তীব্রতা বা গভীরতা, লয়ের যে দ্রুততা বা মন্থরতা, স্বর স্তরের যে উচ্চতা বা নিম্নতা হয়ে থাকে, তা মৌখিক ভাষায় অনুধাবন যোগ্য। এই যে ভয় পেলে যে আমরা আচরণ করি, কিন্তু বিস্মিত হলে যে আমরা আচরণ করি, উদ্বেগ, উল্লাস, বিজয়ী হলে যে আমরা উল্লাস প্রকাশ করি, এইটা আসলে আমরা মুখ দিয়ে প্রকাশ করলেই অনুভব করা যায় আসলে তার ফিলটা কিরকম, সে কিরকম অনুভব করছে। কিন্তু লিখিত ভাষায় তা ধরা পড়ে না। কিন্তু আমরা লিখতে গেলে কিন্তু বাস্তবে যে আমরা অনুভব করি বা অনুভূতিটা প্রকাশ হয়, লিখিত ভাষায় কিন্তু সেই অনুভূতি প্রকাশ হয় না। সে কারণে ভাষার বাচনিক প্রক্রিয়া বা উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কারণে আমরা যে ভাষা বলি বা ভাষা ব্যবহার করব, উচ্চারণ করব, তার কিন্তু বিশেষ গুরুত্ব এবং প্রয়োজন রয়েছে। আধুনিক কালে সঙ্গীত, আবৃত্তি, নাট্যকলা, উপস্থাপনা শিল্প প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করেছে। এখন বলো গান করা, আবৃত্তি করা, নাটক বা উপস্থাপনা, এখন উপস্থাপনাও কিন্তু একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। মানুষ কিন্তু পেশা হিসেবে নিচ্ছে এখন উপস্থাপনাকে। তাই ভাষার উচ্চারণের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এইসব কারণে ভাষার উচ্চারণগত যে গুরুত্ব, সেটা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আমি বাঙালি, আমি যদি শুদ্ধ বাংলায় উচ্চ শিক্ষিত, আমি যদি শুদ্ধ বাংলায় কথা নাই বলতে পারি, তাহলে আমরা কি আসলে বাঙালি হিসেবে গর্ব করতে পারি? বাংলা উচ্চারণে সমস্যা কেন, কোন জায়গায় সমস্যা, কি সমস্যা হয় বাংলা উচ্চারণে? মাতৃভাষা বাংলায় শুদ্ধ উচ্চারণ রীতির পার্থক্য রয়েছে। অর্থাৎ বাংলায় বহু শব্দ বানান অনুযায়ী উচ্চারিত হয় না। আমরা বাংলায় অনেক শব্দ বানান করি একভাবে, উচ্চারণ করি আরেকভাবে, বা উচ্চারণ অনুযায়ী বানানো করা হয় না। অনেক সময় উচ্চারণ অনুযায়ী আমাদের বানান হয় না। পৃথিবীর কোনো ভাষায় যদিও পুরোপুরি বানান উচ্চারণ সঙ্গতি রক্ষা করে চলে না। পৃথিবীর কোনো ভাষায় বানান বা উচ্চারণের মধ্যে মিল রেখে চলতে পারে না। বাংলার ক্ষেত্রে বিসঙ্গতির বিষয়টি ভাষা চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর বিস্ময়ের সাথে লক্ষ্য করেন। রবীন্দ্রনাথ তার যুগেই বাংলার যে এই যে বিভ্রান্তি, ভাষাগত বানান এবং উচ্চারণগত যে বিভ্রান্তি, এটা নিয়ে কিন্তু তিনি চিন্তা করেছিলেন এবং বাংলায় ব্যবহৃত শব্দের প্রমিত উচ্চারণের নিয়ম সংকলনের উদ্যোগী হন এবং তিনি প্রমিত উচ্চারণের নিয়ম তৈরি করার তিনি চেষ্টা করেছিলেন। বিদেশি শাসকেরা তাদের প্রয়োজনীয় সুবিধার প্রতি নজর রেখে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত সময়ে বাংলা উচ্চারণ রীতিও প্রভাবিত হয়েছে। এই দেশ বিদেশিরা শাসন করেছে, তারা তাদের মতো করে বিভিন্ন ভাষা ব্যবহার করেছে, তার একটা বিশাল প্রভাব কিন্তু বাংলা ভাষায় পড়েছে। পরবর্তী সময়ে ভাষাতাত্ত্বিক তথা ধ্বনিবিজ্ঞানীরা বাংলা শব্দের উচ্চারণ রীতি নির্দেশ করেছেন। পরবর্তীতে ভাষাবিজ্ঞানী এবং ধ্বনিবিজ্ঞানীরা বাংলা শব্দের উচ্চারণ রীতি নিয়ে কাজ করেছেন। এই রীতি অনুসরণে বাংলা ভাষায় উচ্চারণ ও বানান দক্ষতা অর্জন করা সম্ভব, এবং রীতিগুলো অনুসরণ করলে আমরা বানান এবং উচ্চারণের উভয় ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব। শুদ্ধ উচ্চারণ ছাড়া শুদ্ধভাবে ভাষা বলা, পড়া বা লেখা সম্পূর্ণ হতে পারে না। আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না, তাহলে আসলে আমার ভাষার সবকিছু কিন্তু আমার সঠিক হচ্ছে না। লিখছি হয়তো শুদ্ধভাবে, ঠিক আছে, কিন্তু আমি বলতে পারছি না শুদ্ধভাবে, আমার ভাষা কিন্তু পুরোপুরি আয়ত্ত হচ্ছে না। বাংলা উচ্চারণ সমস্যা কেন, কেন বাংলা উচ্চারণে সমস্যা হচ্ছে? অতীতকাল থেকেই আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণ যন্ত্র বা কানের উপর বেশি নির্ভরশীল। ভাষার জন্য আমরা আসলে সবচেয়ে বেশি শ্রবণ যন্ত্র, মানে কি আমরা কি দিয়ে শুনি, কান দিয়ে শুনি, এবং ভাষার জন্য আমরা কানের উপরে বেশি নির্ভরশীল। ছেলেবেলা থেকে আমরা ভাষা শিখি কানের উপর নির্ভর করে। আর সেই কারণে আমরা যে মৌখিক ভাষা ব্যবহার করে থাকি,
তার উচ্চারণের বৈশিষ্ট্য গড়ে ওঠে আমাদের মা, বাবা, ভৌগোলিক অঞ্চল ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে। এখন আমরা এই যে শুনে শুনে ভাষা শিখি, সেই কারণে আমাদের ভাষায় কি মায়ের কথা, বাবার কথা, আমি যে অঞ্চলে বসবাস করি ওই অঞ্চলের কথা এবং আমি যে পরিবেশে বড় হই সেই পরিবেশের প্রভাব পড়ে। আর এই কারণে আমাদের মাতৃভাষা বাংলা হলেও একই কথা, একই শব্দের উচ্চারণ সবার মুখে সবসময় একরকম হয় না। আমরা বাংলায় কথা বলি, বাংলাতেই বুঝি, কিন্তু আমি যা বলি আরেক অঞ্চলের মানুষ অন্যভাবে বলে। কিভাবে বলে তারা? ভৌগোলিক কারণে উচ্চারণ পার্থক্য। এই যে আমরা এক একজন এক একভাবে বলি, আমরা একটু দেখি তো। আমি এই কলেজে পড়বো না, বাক্যটির উচ্চারণ ভিন্ন অঞ্চলে ভিন্ন রকম। দেখি কোন অঞ্চলে আসলে এটা কিভাবে উচ্চারণ করে। চট্টগ্রাম অঞ্চলে যারা বাস করে তারা বলবে আই এই কলেজত নফুজ্জুম। সিলেট অঞ্চলে আমি এই কলেজ ফরতাম না। নোয়াখালী অঞ্চলে আই এই কলেজে হইতেন ন, আই এই কলেজে হইতেন ন। ময়মনসিংহ অঞ্চলে আমি এই কলেজে পড়তাম না। যশোর অঞ্চলে আমি এই কলেজে পড়ব না নে। আর পাবনা অঞ্চলে আমি এই কলেজে পড়তাম লয়, আমি এই কলেজে পড়তাম লয়। এই যে অঞ্চল ভেদে এক একটা রূপ পাচ্ছে, তাতে আসলে আমরা শুদ্ধ বাংলায় কথা বলতে আমাদের সমস্যা হচ্ছে, বা আমরা চেষ্টা করছি না, আমরা আঞ্চলিকতাকেই প্রাধান্য দিচ্ছি। সেই কারণে আমার ভাষার সৌষ্ঠব, ভাষার উচ্চারণের ক্ষেত্রে বারবার আমরা ধাক্কা খাচ্ছি বা আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। উচ্চারণে সমস্যাগুলা কেন হচ্ছে, কি কি কারণে বাংলা উচ্চারণগুলা সমস্যা হচ্ছে, এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। বাংলা ভাষা যুগ যুগ ধরে বহু মানুষের বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। সেগুলোকে আমরা তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি হিসেবে জানি। মানে বিভিন্ন ভাষা থেকে বিভিন্নভাবে শব্দ এসেছে এবং এইসব শব্দের সমন্বয়ে আসলে বাংলা ভাষা হৃষ্ট হয়েছে, পুষ্ট হয়েছে। কিন্তু বাচনিক ভাষায় সেগুলোর ব্যবহার সর্বত্র বাংলায় ধ্বনিক পদ্ধতির সঙ্গে সাদৃশ্য রক্ষা করে না। ধ্বনির যে পদ্ধতি আছে সেই পদ্ধতির সাথে আসলে আমরা মিল রাখি না উচ্চারণ করতে গিয়ে। আবার বর্ণমালার গঠন অনুযায়ী উচ্চারণ, ভাষা প্রয়োগ রীতি সংক্রান্ত উচ্চারণও আমাদের জন্য নানা সমস্যার সৃষ্টি করে। বর্ণমালার যে গঠন আছে সেই গঠন রীতি আমরা অনুসরণ করি না, আবার ভাষার যে প্রয়োগ রীতি আছে এই প্রয়োগ রীতিও আমাদের উচ্চারণের জন্য নানা সমস্যার সৃষ্টি করে। বর্ণের লেখ্যরূপ ও উচ্চারণে ভিন্নতা। আমরা যে বর্ণগুলা ব্যবহার করি এগুলা লিখি একরকম, উচ্চারণ করি অন্যরকম। যেমন রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, বর্ণগুলোর বানান শুদ্ধ করে লিখলেও বর্ণ সম্পৃক্ত উচ্চারণে এগুলোর রস্যতা বা দীর্ঘতা রক্ষিত হয় না। আমরা বানান ঠিকভাবে শুদ্ধভাবে লিখি, কিন্তু এটা রস্য উচ্চারণ বা দীর্ঘ উচ্চারণ এটা আসলে আমরা রক্ষা করতে পারি না। এতে উচ্চারণের কারণে বানানে ভুল থেকে যায়। যেমন দিন, আমরা বলি দিন, ঠিক আছে, দিন আমরা টেনেই বলতেছি, আমরা লিখছি কি দিন, আমরা রস্য করে লিখছি। ধ্বনি, ঠিক আছে, আমরা টেনে বলছি ধ্বনি, কিন্তু আমরা লিখছি কি ধ্বনি। প্রভৃতি এইরকম আমরা আসলে বিভ্রান্তি আমাদের তৈরি হচ্ছে, উচ্চারণ হচ্ছে একরকম, আমরা লিখছি অন্যরকম। যুক্ত বর্ণ ঘটিত শব্দের উচ্চারণ। বাংলা ভাষায় একই উচ্চারণ বিশিষ্ট যুক্ত অক্ষরগুলোর গঠন ও আকৃতিগত বৈচিত্র্যের কারণে শিক্ষার্থীরা উচ্চারণ সমস্যায় এবং সেই সঙ্গে বানান সমস্যার সম্মুখীন হয়। যুক্ত ব্যঞ্জন বা যুক্ত অক্ষর গঠিত সমস্যার কারণে, যেমন ছন্দ, দ্বন্দ্ব। ছন্দ বানান একরকম, দ্বন্দ্ব বানানটা আর একরকম, আমরা উচ্চারণ কিন্তু কাছাকাছি করছি। আম সত্য, সত্য সত্য, মালিকানা প্রভৃতি। আকৃতিগত বৈচিত্র্য সম্পন্ন শব্দ যেমন অরুণ, অরুণ, ঠিক আছে, আমরা বানান করছি এটা, উচ্চারণ করছি এটা। শুক্র, শত্রু, বক্র ইত্যাদি, এগুলা কিন্তু আসলে আমাদের বানানে সমস্যা সৃষ্টি করছে। এই বানান এবং উচ্চারণের মধ্যে আমাদের বিভ্রান্তি তৈরি করছে।
সমুচ্চারিত শব্দের বানান ও অর্থের ভিন্নতা। বাংলায় ব্যবহৃত শব্দ ভান্ডারে এমন অনেক সমুচ্চারিত শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ একই ধরনের কিন্তু বানান রীতি ভিন্ন। উচ্চারণ একই রকম কিন্তু বানান আমরা ভিন্নভাবে লিখি। যেমন সব, সব, পাশাপাশি, শিকার, শিকার, দ্বারা, দ্বারা, আপন, আপন, নীর, নীর। সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতির মিশ্রণ। ভাষার রীতি পরিবর্তনকালে কিছু শব্দ উচ্চারণ সৌকর্য লাভ করে। সর্বনাম ও ক্রিয়াপদ সংকুচিত হয়ে ভিন্নতা যুক্ত হয়, আর সর্বনাম ও ক্রিয়াপদ সংকুচিত হয়ে কি হয়? উচ্চারণ ভিন্ন হয়ে যায়। দুপুর, দুপুর, দুপুর থেকে আমাদের কি হয়ে গেছে? দুপুর। রৌদ্র কি হয়েছে? রোদ, বা আমরা রোদ্দুর বলছি। 15, 15, 17, 17, কর, করো, করো। তিনটা শব্দই আমরা ব্যবহার করছি। তাহার, তার, খাইয়া, খেয়ে, বেলা, বেলা। এটা সময় বোঝাচ্ছে, আবার এই বেলা বলতে আবার বেলাভূমিও বোঝাচ্ছে, মানে কি সমুদ্র উপকূল বোঝাচ্ছে। এখন আমরা শুধু সমস্যাগুলো চিহ্নিত এবং উচ্চারণ কেন আমরা ঠিক করতে হবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছি। যুক্তবর্ণের রেখা বিন্যাস গঠিত উচ্চারণ সমস্যা। যেমন সম্মান শব্দটি লিখতে গিয়ে সম্মান উচ্চারণ ও লেখার ত্রুটি ঘটে অনেকের ক্ষেত্রে। এটা লিখতে গিয়ে আমরা কি লিখি? সম্মান। ওইখানে বানানগত এবং উচ্চারণগত সমস্যা হয়। চিহ্ন বুঝতে আমাদের, বর্ণ চিনতে আমাদের অনেক সময় ভুল করি আমরা। বাংলা উচ্চারণ আছে কিছু ধ্বনি, কিন্তু তার শব্দ নেই, বর্ণ নেই। বাংলায় অবর্ণের উচ্চারণ বিভিন্নতা সমধিক, মানে অবর্ণের যে উচ্চারণ এটা আসলে বিভিন্ন রকম হয়। এটি বেশিরভাগ ক্ষেত্রে পাশের বর্ণ ধ্বনির সঙ্গে সমীভূত হয়, মানে পাশে যে ধ্বনিটা থাকে সেই ধ্বনির সাথে সে সংযুক্ত হয়ে যায়। বানান ভুল আছে। অথবা সৌকর্যের খাতিরেও অবিশ্রুতি লাভ করে, এটা সমীভূত হয়, মানে কি ওই বর্ণের সাথে মিলে যায় অনেক সময়। যেমন অতি, অতি উচ্চারণ করতে গিয়ে আমরা কি করছি? অতি, ওবোধ হয়ে যাচ্ছে। এটা আমরা নিয়মটা আগামী দিয়েই দেখবো। এটা অধ্বনির উচ্চারণের নিয়ম। সময়, সময়, আমরা বলছি, লিখছি সময়, উচ্চারণ করছি কি? সময়। আবার এ বর্ণটির ক্ষেত্রেও ক্ষেত্র বিশেষে কখনো এ, কখনো এ উচ্চারিত হয়, কখনো এ উচ্চারিত হয়, আবার কখনো এ হয়। যেমন একটি, আমরা একটি লিখছি কিন্তু আবার লিখি কি? একটা, এক, এ। অ এবং ও এর মাঝামাঝি অবিশ্রুত ও এর জন্য, এবং এ, এ হিসাবে আলাদা বর্ণ নাই। এই এর জন্য আসলে কোনো বর্ণ আমাদের আলাদা করে নেই। এটা উচ্চারণের সমস্যার একটা কারণ। আঞ্চলিকতা জনিত উচ্চারণ সমস্যা, এবং আঞ্চলিকতার একটা প্রভাব আছে। ভুল উচ্চারণ, আনুনাসিক নয় এমন আনুনাসিক উচ্চারণ, নাকের উচ্চারণ নাই কিন্তু আমরা নাক দিয়ে করি আঞ্চলিকতার কারণে। বর্ণ বিচ্যুত উচ্চারণ ত্রুটি, যেমন বর্ণবাদ দিয়ে ক, খ, প, ফ, এইগুলো আসলে কোথায় কোনটা বসবে এই উচ্চারণ আমরা অনেক সময় করি না। একটার পরিবর্তে আমরা অল্প প্রাণের জায়গায় মহাপ্রাণ আমরা ব্যবহার করে দিচ্ছি, কিংবা মহাপ্রাণের জায়গায় আমরা অল্প প্রাণ ব্যবহার করে দিচ্ছি। ক উচ্চারণ করবেন, খ করবেন না। শিক্ষকের আঞ্চলিক উচ্চারণ, এবং অনেক সময় আমরা শিক্ষক যারা আছি তারাও আঞ্চলিক ভাষার প্রয়োগ করি, যা আসলে উচ্চারণ সমস্যার অন্যতম কারণ। বিশেষ সমস্যা ও ত্রুটি, বাকযন্ত্রের ত্রুটি অনেকের। যেমন আমার দেখো, এই যে আমার দাঁত, এই যে আমার দাঁত দেখো, দাঁতের মাঝখানে ফাঁক হয়ে গেছে। এই যে দাঁতের এই ফাঁকটা, এই ফাঁক দিয়ে কিন্তু অনেক সময় বাতাস বেরিয়ে যাচ্ছে। আমার সব উচ্চারণ কিন্তু ঠিক হবে না। এই ফাঁক দিয়ে যখন বাতাস বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু উচ্চারণের সমস্যা হচ্ছে। এরকম বাকযন্ত্র কিন্তু অনেকেরই সমস্যা আছে। দাঁতও কিন্তু বাকযন্ত্রের একটা অংশ। কঠিন শব্দ উচ্চারণ দিয়ে অনুশীলন সূচনা, এবং কঠিন শব্দ নিয়ে আমরা বেশি ভাবনা ভেবে থাকি, এই কারণে অন্য শব্দগুলো আমরা ভুল করি। ভুল বানানে উচ্চারণ অনুশীলন, শিক্ষকের বাকযন্ত্র জনিত ত্রুটির ফলে ত্রুটিযুক্ত উচ্চারণ, এগুলো হইতে পারে। উচ্চারণ সমস্যার স্বরূপ, একাগ্রতা, ধৈর্য ও মাতৃভাষার প্রতি অনুরাগের অভাব। আর একটা কারণ হলো আমাদের মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসার ঘাটতি রয়েছে। অমনোযোগী হয়ে শুনলে, দেখলে বা পড়লে উচ্চারণ সমস্যা হতে পারে। মনে রাখতে হবে বাংলা একটি জীবন্ত ভাষা। ব্যাকরণ, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক উচ্চারণ তত্ত্বের চিরস্থায়ী কোনো রূপ একে আবদ্ধ করা যাবে না। আসলে এগুলা আসলে চিরস্থায়ী না, এগুলা পরিবর্তন হয় সময়ের সাথে সাথে ব্যাকরণের। এর প্রবহমান গ্রহণ বর্জন প্রক্রিয়ায় প্রমিত কথ্য রূপের বাচন ভঙ্গির উচ্চারণ রীতিকে অনুসরণ করেই
বর্তমান প্রজন্মকে উচ্চারণ শুদ্ধতায় অভ্যস্ত করে তুলতে হবে, আমাদের অভ্যস্ত হইতে হবে। ঠিক আছে, এই সমস্যাগুলা কাটিয়ে উঠে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের উচ্চারণ আমাদের সঠিক করতে হবে। উচ্চারণ সংক্রান্ত সমস্যা। জীবন্ত ভাষা হিসেবে বাংলার ধর্ম হচ্ছে গতি, এবং বাংলা যেহেতু জীবন্ত ভাষা, পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে, আর একটা গতি আছে, তাই প্রতিনিয়তই কিছু না কিছু পরিবর্তন, রূপান্তর এতে ঘটছে, ঋদ্ধ হচ্ছে ভাষা। ঋদ্ধ মানে কি? ভাষা সমৃদ্ধ হচ্ছে। সঙ্গত কারণে শুধু সূত্রের সাহায্যে সম্পূর্ণভাবে বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, উচ্চারণ তত্ত্বকে চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ করা সম্ভব নয়। এটা স্থায়ী রূপ আসলে দেওয়া সম্ভব নয়। নিয়ম এইরকমই হবে, দিনের সময়ের সাথে কিন্তু পরিবর্তিত হবে। তা সত্ত্বেও সাধারণ কিছু প্রমিত উচ্চারণ মানদণ্ড বা স্ট্যান্ডার্ড এবং প্রতিরূপ নর্ম অবশ্যই মেনে চলা প্রয়োজন। তবে আমাদের কিছু মানদণ্ড বা নীতিমালা অনুসরণ করা উচিত। উচ্চারণের সমস্যা কোথায়? আমরা একটু উচ্চারণগুলা দেখি। আমরা বানান করে কি বল, আমরা যদি পড়ে বলি আহ্বান, আহ্বান, আসলে এটা কি হচ্ছে? আহ্বান। শুদ্ধ উচ্চারণ আহ্বান, আমাদের আহ্বান পড়তে হবে। অশ্ব, স সাথে ব ফলা যুক্ত হয়েছে, কিন্তু এখানে কি স দ্বিত্ব হয়ে যাচ্ছে, অশ্ব। ক্ষমা, এটা হলো ক মূর্ধন্য স যুক্ত ব্যঞ্জন, এটাকে কেউ ক্ষীয় বলে, আসলে এটা হলো ক আর মূর্ধন্য স যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন হয়েছে। যখন শব্দের শুরুতে থাকছে তখন কিসের মতো উচ্চারণ হচ্ছে? খর মতো উচ্চারণ হচ্ছে, খ, ক্ষমা। আবার এই ক মূর্ধন্য স যুক্ত ব্যঞ্জনটাই যখন শব্দের শেষে যাচ্ছে তখন সে কি ক এবং খ, ক খ যুক্ত ব্যঞ্জনের মতো হচ্ছে, বক্ষ, বক্ষ, ক খ, ক সাথে হসন্ত হয়েছে। হসন্ত উচ্চারণটা কি? এটা আসলে একটা পার্ট। হসন্ত মানে কি? এর সাথে অযুক্ত নেই, যে ব্যঞ্জনের সাথে অযুক্ত নেই সেটাই কি হসন্ত। দেখো বক্ষ, বক্ক, ক, ক যখন আমরা উচ্চারণ করি সাথে কি আমরা একটা অ স্বরে অ আমরা একটু উচ্চারণ করি, কিন্তু এই অটা কিন্তু এখানে আমরা উচ্চারণ করছি না, বক্ষ। ঠিক আছে, খতে কিন্তু অ বা ও আমরা ব্যঞ্জন স্বর উচ্চারণ করছি, কিন্তু এই কতে কিন্তু আমরা স্বরের উচ্চারণ করছি না। এইটা হলো আসলে হসন্ত ধ্বনি। অমর, অমর, অমর আমরা করলাম। আবার এই অই দেখো আবার কি হয়ে যাচ্ছে? অতি, অতি। কেন ও হচ্ছে? এইটা কিন্তু আমরা যখন নিয়ম আলোচনা করব, এই উচ্চারণ নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকটি টিউটোরিয়াল হবে। আজকে শুধু মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলছি, মৌলিক বিষয়গুলো আমরা জেনে নিব, এবং এই মৌলিক বিষয়গুলো কিন্তু সবার মনে রাখতে হবে। এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি আলোচনা করব আমরা সামনেই দেখবো আরো। অতি, অতি না বলে আমরা উচ্চারণ কি হচ্ছে? অতি। ঋণ, এটা কি? রি, রস্বরি, আমরা বলি কি রস্বরি, রস্বরি, এখানে কি র ঋষিকার হয়ে যাচ্ছে, ঋণ। আমরা উচ্চারণ কিন্তু এভাবেই করছি, কিন্তু বানান লিখতে হচ্ছে আমাদের এভাবে, ঋণ। এক, 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 কিন্তু আমরা উচ্চারণ করছি কি এক, এক, কিন্তু বাংলা বর্ণলিপি বর্ণমালায় কিন্তু এই বর্ণের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা উচ্চারণ করছি। তো এই 8টা শব্দের উচ্চারণ আমরা দেখলাম, আসলে এখানে বিভিন্নতা লক্ষ্য হয়েছে। আমরা এগুলা পরবর্তী বানান নিয়ম সংক্রান্ত টিউটোরিয়ালে আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই টিউটোরিয়াল আমাদের আসলে কোথায় সমস্যা হয় বানানের একটু দেখি। অধ্বনি, এধ্বনি, এটা সংবৃত উচ্চারণ আছে, বিবৃত উচ্চারণ আছে। এধ্বনি এবং অধ্বনির সংবৃত বিবৃত উচ্চারণটা আমরা বিস্তারিত আলোচনা করব। রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ, কিন্তু উচ্চারণের বেলায় কিন্তু আমরা শুধু রস্বই ব্যবহার করি আর রস্বউ ব্যবহার করি, দীর্ঘই দীর্ঘউর ব্যবহার নেই। এইগুলো আমরা দেখব। বর্গীয় জ, অন্তস্থ জ, এই দুইটা ধ্বনি থেকে আসলে আমরা উচ্চারণ করি কি? বর্গীয় জ। আবার স, তালব্য স, দন্তস্ব, এর মধ্যে তালব্য স্বর ব্যবহারও আছে, দন্তাস্বর ব্যবহারও আছে। এখানে আসলে ইংরেজি কিছু ধ্বনি বর্ণ চলে আসবে, এস, এস এইচ, এই বর্ণগুলার আসলে তালব্য স এবং দন্তাস্বর সাথে সম্পর্কযুক্ত, আমরা এইগুলো সামনে দেখব। ব ফলা, ম ফলা, ল ফলা, এই ফলাগুলো আমাদের
বানানে বেশ বিভ্রান্তি তৈরি করে। এই যে এখানে অশ্ব, আমরা অশ্ব পেয়েছি, এখানে ব ফলা। আবার যখন আমি মর সাথে পড়বো অম্ব, তখন কিন্তু বর উচ্চারণ আছে, কিন্তু এখানে বর উচ্চারণ নেই। এখানে ব কি করে দিচ্ছে, তালব্যশকে দ্বিত্ব করে দিচ্ছে। আবার যদি আমি এটাকে অম্ব পড়ি, অম্বর, অম্বর পড়তে গেলে মর সাথে কিন্তু বর উচ্চারণ ঠিকই আছে, কিন্তু তালব্যর সাথে বর উচ্চারণ নেই। এবং আমরা দেখব হ যুক্ত ব্যঞ্জন। হ যুক্ত ব্যঞ্জন অনেক আছে, আমরা হ যুক্ত ব্যঞ্জন গুলো দেখব, রস্বরীর ব্যবহার আমরা দেখব। তো টিউটোরিয়াল শেষ করার আগে একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু বলতে চাচ্ছি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিলেন, প্রফেসর অবস্থাতেই মৃত্যুবরণ করেন। উনার নাম নরেন্দ্রনাথ বিশ্বাস, তিনি নরেন বিশ্বাস নামে পরিচিত। উনি কি, উনি আসলে বাংলা উচ্চারণের যে নিয়মের আসলে তাকেই দিকপাল মনে করা হয়। তিনি আসলে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে প্রথম গ্রন্থ রচনার এবং চেষ্টা করেছিলেন। এবং বাচক শিল্পী বা যে উচ্চারণ শিল্পী যদি আমরা বলি, বাংলা প্রথম প্রতিষ্ঠিত বা উচ্চারণটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনবদ্য কাজ করে গেছেন নরেন বিশ্বাস। 1945 সালের 16 নভেম্বর গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী ও মুক্তিযোদ্ধা তিনি। আবৃত্তি চর্চায় তার নিপুণতা ও বিভিন্ন গবেষণামূলক বই লেখার জন্য তাকে বাক শিল্পাচার্য বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়? বাক শিল্পের আচার্য, বাক শিল্পাচার্য। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ শিক্ষার জন্য তিনি বাংলা উচ্চারণ অভিধান নামে একটি বই লিখেন। 1998 সালের 27 নভেম্বর নরেন বিশ্বাস মারা যান। তিনি মৃত্যুবরণ করেন 1998 সালে। উচ্চারণ বিষয়ক প্রথম টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও অনুরোধ করছি, তোমরা আজিজুল মামুন বিএস, দ্যাট মিন্স বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।